আজকে আমরা যেটা পড়ব যে হাইড্রোজেনকে দ্বৈত মৌল কেন বলা হয়। দেখো লেকচার নাম্বার 4 থেকে একটু রিক্যাপ করে নিই। যে লেকচার নাম্বার 4 এ আমরা আধুনিক পর্যায় সারণী সম্পর্কে জেনেছিলাম। তো সেখানটায় একটা ত্রুটি আমরা দেখেছিলাম কি না, হাইড্রোজেনকে আমরা এই যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তাহলে এই হাইড্রোজেনকে বসানো হয়েছে কোন শ্রেণীতে বসানো হয়েছে তাও লক্ষ্য করো, যে ক্ষার ধাতুর শ্রেণীতে বসানো হয়েছিল। তো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত ছিল, 1। তো আর হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত ছিল, দেখো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। তবে হাইড্রোজেনকে হিলিয়ামের আগে এই যে শ্রেণীটা যেটা হ্যালোজেন মৌলের শ্রেণীতেও তো আমি বসাতে পারতাম। তো হাইড্রোজেনকে কেন আমি হিলিয়ামের পাশে মানে নিষ্ক্রিয় মৌলের শ্রেণীর পাশের মৌলের শ্রেণী যেটা হ্যালোজেন মৌলের শ্রেণী হয়ে থাকে ওই শ্রেণীতে আমি কেন বসালাম না, হাইড্রোজেনকে কেনই বা আমি ক্ষার ধাতুর শ্রেণীটাতে বসালাম, এটা যে ক্ষার ধাতুর শ্রেণী, তো এই ক্ষার ধাতুর শ্রেণীতে আমি কেন বসালাম। তো হাইড্রোজেনের এইরকম দুরকম অবস্থানে বসার যে একটা রীতি, এই রীতি মেন্ডেলিভের পর্যায় সারণীতেও থেকে গেছে, আবার আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে থেকে গেছে। যে হাইড্রোজেনকে এই শ্রেণীতে রাখার জন্য কি কি ধর্মের মিল দেখা গেছে, আবার এই শ্রেণীতে রাখার জন্য মানে হ্যালোজেন মৌলের শ্রেণীতে রাখার জন্য কি কি বা ধর্মের মিল দেখা গেছে। তো দুটো শ্রেণীতে রাখার মতো ধর্মের মিল থাকার জন্যই তো এই রকম দ্বিমত অবস্থান হাইড্রোজেনের। তো এই দ্বিমত অবস্থান আজও বর্তমান, কিন্তু ওই দ্বিমত অবস্থানের জন্য হাইড্রোজেনের সাথে ক্ষার ধাতুর কি কি ধর্মের মিল করেছিল, হাইড্রোজেনের সাথে এই যে হ্যালোজেন মৌলের যে শ্রেণী দেখতে পাচ্ছি এই হ্যালোজেন মৌলের শ্রেণীর সাথে কি কি ধর্মের মিল করেছিল। তো হ্যাঁ, সব ধর্ম যে মিল করেছে তা নয়, কিছু কিছু অমিলও থেকে গেছে, যে হাইড্রোজেনকে আমি হ্যালোজেন মৌলের শ্রেণীতে বসাবো না। আবার কিছু কিছু অমিল ক্ষার ধাতুর সাথেও থেকে গেছে যে আমি ক্ষার ধাতুর শ্রেণীতে বসাবো না। কিন্তু তা সত্ত্বেও ক্ষার ধাতুর শ্রেণীতে বসানো হয়েছে একটি কারণে, যে আমার মতে যে ক্ষার ধাতুর সাথে হাইড্রোজেনের সাদৃশ্য যেটাকে মিল বলা হয়, তুলনামূলকভাবে হাইড্রোজেনের মানে হ্যালোজেন মৌলের মিলের থেকে শতগুণে অনেকটাই বেশি। তো যে কারণের জন্য এখানে প্রেফার করা হয়েছে। তো এখনো পর্যন্ত এই দ্বিমত অবস্থান কিন্তু এখনো আমরা কাটিয়ে উঠতে পারিনি। তো আমরা দেখবো আজকে লেকচার নাম্বার 5 এ দেখবো যে হাইড্রোজেনের এরকম দ্বৈত রূপ কেন, হাইড্রোজেনকে কেনই বা আমরা দ্বৈত মৌল বলবো। তো এক পাশে আমি ক্ষার ধাতু করবো, এক পাশে আমি হ্যালোজেন মৌলের শ্রেণী বলবো। দেখো হ্যালোজেন মৌলে কে কে আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ক্ষার ধাতুতে লিথিয়াম, হাইড্রোজেনকে বাদ দাও, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো একসাথে ক্ষার ধাতু করবো, একসাথে হ্যালোজেন ধাতু করবো, দিয়ে তার মিল যেখানে যেখানে মিল থাকবে তো মিলের জন্য একটা ঘরে আমি সেট করব, আর অমিল যেখানে আসবে সেখানটা আমি আরেকটা ঘরে সেট করব। তো চলো আমরা দেখে নিই যে টেবিলটা কিভাবে আমরা সাজাবো। বোর্ড পুরো পরিষ্কার হয়ে গেছে। তো আমরা এ পাশে আমরা লিখবো ক্ষার ধাতু। তো ক্ষার ধাতু কোনগুলো ছিল, দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তারপরে সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা সব ক্ষার ধাতু ছিল। আরেক সাইডে আমি লিখে রাখছি হ্যালোজেন মৌলগুলো। তাহলে হ্যালোজেন মৌলগুলো কোনগুলো ছিল, হ্যালোজেন মৌল সেগুলো কোনগুলো ছিল, দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এগুলো এরা সবাই হ্যালোজেন মৌল ছিল। তো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তো এদের কি কি এমন ধর্ম ছিল যার জন্য এটা কোন শ্রেণী ছিল, দেখো 1 নম্বর শ্রেণী ছিল। খেয়াল রাখবে এটা ছিল 1 নম্বর শ্রেণী, যেটা মেন্ডেলিফের পর্যায় সারণী অনুযায়ী এটাকে আমরা বলতাম 1A বা একে আমরা 1A বলবো। তো এই 1 নম্বর শ্রেণীতে যে হাইড্রোজেনকে বসাবো, তো হাইড্রোজেনের কি কি মিল ছিল, তো হাইড্রোজেন মৌলের আমি এখানে যদি পাশে লিখে রাখি যে হাইড্রোজেন মৌলের গুলোর হাইড্রোজেন মৌল, তাহলে এই হাইড্রোজেন মৌলের ধর্মের সাথে ক্ষার ধাতুর কি কি সাদৃশ্য আগে ফার্স্টে আমরা দেখে নিই। দেখো ক্ষার ধাতুগুলো কেমন ছিল, দেখো তা তবেই তো দেখো একটা শ্রেণীতে যদি আমাকে রাখতে হয় তো তাদের মিল থাকা উচিত। তা মিলগুলো কি কি ছিল, দেখো ক্ষার ধাতুগুলো ইলেকট্রন বর্জন করে, তাহলে ইলেকট্রন কি করলো, বর্জন করে কি কি উৎপন্ন করে না Na+, তারপরে Na+, Li+, পটাশিয়াম K+ ইত্যাদি আয়ন গঠন করে। তাহলে ইলেকট্রন বর্জন করে আয়ন গঠন করে। সিমিলারলি হাইড্রোজেনে কি করে
না হাইড্রোজেনও দেখো ইলেকট্রন বর্জন করে কি উৎপন্ন করে না H+ আয়ন গঠন করে। সেহেতু এরা হচ্ছে কি না তীব্র তড়িৎ ধনাত্মক মৌল। তো হাইড্রোজেনে কি দেখা গেছে, হাইড্রোজেনও তীব্র, বানান ভুল হয়ে গেল, তীব্র তড়িৎ ধনাত্মক মৌল। তাহলে দুটো তো ম্যাচ করলো, তাহলে আমি ক্ষার ধাতু শ্রেণীতে হাইড্রোজেনকে বসাতে পারি। সেকেন্ড দেখো, সেকেন্ড গেল, থার্ড, এদের যদি ইলেকট্রন বিন্যাস করি, সাপোজ ধরো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে সোডিয়ামের সর্বোচ্চ কক্ষপথে কটা থাকে, 11টা। পারমাণবিক সংখ্যা কত হয়, 11। তো প্রোটন সংখ্যা যা হয় ইলেকট্রন সংখ্যা তাই হয়। তার মানে সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস যদি করি 2, 8, 1। তো পটাশিয়াম, লিথিয়াম, রুবিডিয়াম যাই ধরবে, ধরো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। তো ইলেকট্রন বিন্যাস করলে 2, 8, 8, 1। তাহলে সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কটি না 1টি। তাহলে সর্ববহিস্থ কক্ষপথে অবস্থিত ইলেকট্রনগুলো থেকে আমি কি বিচার করতে পারি, তার যোজ্যতা। তার মানে আমি কি বলতে পারি যে ক্ষার ধাতুর যোজ্যতা হচ্ছে কত, যোজ্যতা হচ্ছে 1। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে লক্ষ্য করো যে হাইড্রোজেন মৌল, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত হয় 1। তো ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে কে কক্ষে অনলি একটা ইলেকট্রন বর্তমান। তাহলে হাইড্রোজেনের যোজ্যতা কত হবে, তো হাইড্রোজেনেরও যোজ্যতা হবে কত না 1। তাহলে সিমিলারিটি একটা থাকবে। তৃতীয় গেল, চতুর্থ দেখো ক্ষার ধাতু বিজারক পদার্থ। কেন, ইলেকট্রন বর্জন করছে, বিজারক পদার্থ। তো হাইড্রোজেন আমি কি বলবো না হাইড্রোজেনও বিজারক পদার্থ, সিমিলারিটি। 5 নম্বর পয়েন্টে দেখো ক্ষার ধাতুগুলো অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সাইড গঠনের সময় স্থায়ী অক্সাইড গঠন করে। ক্ষার ধাতু কি উৎপন্ন করে না স্থায়ী অক্সাইড গঠন করে। কেমন করে স্থায়ী অক্সাইড গঠন করে, দেখো সোডিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া আমরা কি দেখতে পাই, Na2O, সোডিয়ামের সাথে অক্সিজেন, তার পটাশিয়ামের সাথে K2O, তাই না। তো এরকম স্থায়ী অক্সাইড বিক্রিয়া করে, মানে উৎপন্ন করে। তো হাইড্রোজেনেরও তেমন করে স্থায়ী অক্সাইড রয়েছে H2O, এ হচ্ছে কি না স্থায়ী অক্সাইড। ক্লিয়ার। আবার লক্ষ্য করো 6 নম্বর পয়েন্ট দেখো এই ক্ষার ধাতুগুলো হ্যালোজেন মৌলগুলোর সাথেও বিক্রিয়া করে, যে কি গঠন করে না হ্যালাইড যৌগ গঠন করে। তাহলে ক্ষার ধাতুগুলো কি করছে, ক্ষার ধাতু হ্যালোজেন মৌলের সাথে বিক্রিয়া করে, কি উৎপন্ন করে না হ্যালাইড যৌগ গঠন করে। হয়েছে হ্যালাইড যৌগ। কেমন না সোডিয়ামের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় NaCl, পটাশিয়ামের সাথে ধরো ক্লোরিন বিক্রিয়ায় KCl। তেমন করে হাইড্রোজেনও দেখো, তো হাইড্রোজেনের ক্ষেত্রেও লক্ষ্য করো, হাইড্রোজেনও তেমন করে হ্যালাইড যৌগ গঠন করছে। দেখো হাইড্রোজেন প্লাস হ্যালোজেন মৌল, এরা বিক্রিয়া করলো, কি করলো হ্যালাইড যৌগ গঠন করলো। যেমন করে হাইড্রোজেন ধরো ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে HF। হাইড্রোজেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করলো, কি উৎপন্ন করে HCl। ব্রোমিনের সাথে বিক্রিয়া করে HBr। তাহলে এরকম করে হ্যালাইড যৌগগুলো হাইড্রোজেনও সৃষ্টি করে। তাহলে এতগুলো সিমিলারিটি ছিল ক্ষার ধাতুর সাথে হাইড্রোজেনের। তো হ্যালোজেন মৌলগুলোর মধ্যেও হাইড্রোজেনের সিমিলারিটি আছে। যে আমরা ক্ষার ধাতুর শ্রেণীতে আমি হাইড্রোজেনকে কেন বসাবো, কিছু ধর্মের তো মিল থাকা উচিত, তাই না। তো এই মিলগুলো পেয়েছি, তার জন্য বলছি যে আমরা 1 নম্বর শ্রেণীতে বসাবো। তো কিছু বিজ্ঞানীরা আবার দেখলেন যে হ্যালোজেন মৌলের সাথে হাইড্রোজেনেরও মিল আছে। যেমন করে দেখো আমি নিচে লিখে রাখলাম হাইড্রোজেন মৌল। তো হ্যালোজেনের শ্রেণীতে কেন আমি হাইড্রোজেনকে বসাবো, তার সপক্ষে কিছু যুক্তি। দেখো হ্যালোজেন মৌলগুলো হ্যালোজেন মৌলগুলো কেমন না হ্যালোজেন মৌল হচ্ছে দ্বিপরমাণু। তাহলে হ্যালোজেন লিখলাম, হ্যালোজেন মৌল দ্বিপরমাণু। হাইড্রোজেনও দ্বিপরমাণু। হাইড্রোজেন কেমন,
হাইড্রোজেন দ্বিপরমাণু। ক্লিয়ার হলো? নেক্সট, হ্যালোজেন মৌলগুলোর সেকেন্ড, হ্যালোজেন মৌলগুলোর যোজ্যতা দেখো, যদি আমি ফ্লুরিন ধরি, ফ্লুরিনের পারমাণবিক সংখ্যা কত? 9, তার মানে 2,7। তাহলে এর সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন করলে কি হবে? সুস্থিত হবে। তাহলে এর যোজ্যতা কত হবে? যে 8টা করতে গেলে একটা ইলেকট্রন কি করতে হবে? গ্রহণ করতে হবে। তাহলে যদি গ্রহণ করতে হয়, তাহলে যতগুলো ইলেকট্রন গ্রহণ করছে সেটাই হচ্ছে তার যোজ্যতা। তাহলে এর যোজ্যতা কত? না 1। ফ্লুরিনের যোজ্যতা কত পেলাম? 1। ক্লোরিনের ক্ষেত্রে লক্ষ্য করো, এর যোজ্যতা আমি কত লিখলাম? ফ্লুরিনের যোজ্যতা কত? না 1। ক্লোরিনের ক্ষেত্রে, ক্লোরিন হচ্ছে 17। তাহলে এর ইলেকট্রন বিন্যাস করলে কত হবে? 2, 8, 7। তাহলে এর ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষপথে যদি 8টা ইলেকট্রন করতে হয়, তবেই তো সুস্থিত ইলেকট্রন বিন্যাস গঠন করবে। তখন ক্লোরিনের যোজ্যতা কত হবে? না ক্লোরিনের যোজ্যতা কত হবে? তাও 1। তো হাইড্রোজেনও কি করে? না হাইড্রোজেন দেখো 2 নম্বরে, আমি এর ক্ষেত্রে সিমিলারিটি লক্ষ্য করো। হাইড্রোজেনের যোজ্যতা কত দেখো? দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তাহলে এর কে কক্ষে কটা ইলেকট্রন? 1টা। তাহলে এ যদি সুস্থিত ইলেকট্রন বিন্যাস গঠন করতে চায়, তাহলে সুস্থিত ইলেকট্রন বিন্যাস গঠন করতে গেলে হাইড্রোজেনের পার্শ্ববর্তী নিষ্ক্রিয় মৌল হচ্ছে কি? হিলিয়াম। তাহলে হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে গেলে হিলিয়ামের সর্ববহিস্থ কক্ষপথ কেবলমাত্র কে কক্ষ। তাহলে ওই কক্ষপথে কেবলমাত্র 2টো ইলেকট্রন বর্তমান। তাহলে 2টো ইলেকট্রন যদি করতে হয় হাইড্রোজেনকে, তাহলে একটা ইলেকট্রন কি করতে হয়? গ্রহণ করতে হবে। তাহলে একটা ইলেকট্রন যদি গ্রহণ করতে হয়, তাহলে তার যোজ্যতা কত হয়ে দাঁড়ালো? তাও 1। তাহলে হাইড্রোজেনের যোজ্যতা কত? হাইড্রোজেনের যোজ্যতা 1। তাহলে হ্যালোজেন মৌলগুলোর যোজ্যতা 1, হাইড্রোজেন মৌলগুলোর যোজ্যতা 1। ক্লিয়ার? 3 নম্বর পয়েন্ট। তো হ্যালোজেন মৌলগুলো ধাতুর সাথে বিক্রিয়া করে। তাহলে হ্যালোজেন মৌলগুলো ধাতু বলতে কেমন ধাতু? দেখো, তাহলে ধাতু বলতে কেমন ধাতু? দেখো হ্যালোজেন মৌলগুলো এগুলো হচ্ছে আমাদের ধাতু। তাহলে হ্যালোজেন মৌলগুলো কি উৎপন্ন করে? দেখো এখানে হ্যালোজেন মৌলগুলো ধাতুর সাথে বিক্রিয়া করবে। তাহলে ধাতুর পয়েন্ট লিখলাম, ধাতুর সঙ্গে বিক্রিয়া। তা ধাতুর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? NaF। আর কি উৎপন্ন করে? KCl। আর উৎপন্ন করবে কি? NaF KCl। হয়েছে? তো এইগুলো এই সকল সমযোজী যৌগগুলোকে উৎপন্ন করে কে? হ্যালোজেন মৌলগুলো। এগুলো হচ্ছে কি? হ্যালোজেন মৌল। তো তেমন করে হাইড্রোজেনও কি করে? তো হাইড্রোজেনও তেমন করে ক্ষার ধাতুর সাথেও তো বিক্রিয়া করে। তো হাইড্রোজেন ক্ষার ধাতুর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? হাইড্রোজেনও ক্ষার ধাতুর সঙ্গে বিক্রিয়া করে। তাহলে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? তাহলে কি উৎপন্ন করছে? দেখো হাইড্রোজেন যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করে? NaH। তারপরে লিথিয়ামের সাথে যদি বিক্রিয়া করে, আমরা জানি লিথিয়াম হাইড্রাইড, তাই না? না লিথিয়াম হাইড্রাইড নেব না, হ্যাঁ লিথিয়াম হাইড্রাইডও থাক, লিথিয়াম হাইড্রাইড। তাহলে এই সকল যৌগগুলো হাইড্রোজেনে কি করছে? সৃষ্টি করছে, তাই না? তো 4 নম্বর পয়েন্টে লক্ষ্য করো। তাহলে এগুলো সব কি হলো? ধাতুর সাথে বিক্রিয়া দেখলাম। তো হ্যালোজেন মৌলগুলো একটা জিনিস ছেড়ে গেছি, যে হ্যালোজেন মৌলগুলো ইলেকট্রন কি করছিল? না ইলেকট্রন গ্রহণ করছিল। তাহলে হাইড্রোজেন এখানে কি করছিল? কি দেখছিলাম? ইলেকট্রন গ্রহণ করছে। তো একটা জিনিস লিখে রাখো, যে হ্যালোজেন মৌল ইলেকট্রন কি করছে? গ্রহণ করছে। আবার এক্ষেত্রে আমরা কি লিখলাম? দেখলাম যে হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে। তাহলে হাইড্রোজেনের কাছে দুটো প্রবাবিলিটি আছে, ইলেকট্রন গ্রহণ করতেও পারে, আর ক্ষার ধাতুর কাছে দেখো যে ইলেকট্রন বর্জনও করতে পারে হাইড্রোজেন। তাহলে তার কাছে দুটো প্রবাবিলিটি মানে দুটো রুট আছে। তো হ্যালোজেন মৌলের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করছিলাম, তো হ্যালোজেনের ক্ষেত্রে লক্ষ্য করো হ্যালোজেনও বর্জন করে, হাইড্রোজেনও বর্জন করে। আরেকটা লক্ষ্য করো, 5 নম্বর পয়েন্ট, আরেকটা কি লক্ষ্য করাবো, যে তাহলে ইলেকট্রন তাহলে ক্ষার ধাতুগুলোর সাথে বিক্রিয়া করে কি করছিল? হাইড্রাইড যৌগ গঠন করছিল। কে? হ্যালোজেন মৌলগুলো আর হাইড্রোজেনও ক্ষার ধাতুর সাথে বিক্রিয়া করে যাচ্ছিল।
তো এক্ষেত্রে আরেকটা পয়েন্ট আমরা দেখব যে হ্যালোজেন মৌলগুলো ক্ষার ধাতুর সাথে অধাতুর সাথেও বিক্রিয়া করছে। ক্ষার ধাতু বলবো না, অধাতুর সঙ্গে বিক্রিয়ায়, অধাতুর সঙ্গে হ্যালোজেন মৌলগুলো অধাতুর সঙ্গে বিক্রিয়া করছে। তাহলে অধাতু প্লাস হ্যালোজেন করে দিলাম, অধাতু প্লাস হ্যালোজেন মৌল। তাহলে অধাতুগুলো আমরা কি জানি যে কোন, তাহলে অধাতুর সাথে বিক্রিয়া করে কি কি অধাতু কোনগুলো, যেমন কার্বন, নাইট্রোজেন, এগুলো হচ্ছে অধাতু। তাহলে কার্বনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া করছে, যেমন করে CCl4 হয়েছে। আর কি উৎপন্ন হয়, ধরো নাইট্রোজেনের সাথে NCl2, NCl3, নাইট্রোজেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় NCl3, এগুলো সব উৎপন্ন হচ্ছে। আচ্ছা, তেমন করে অধাতুর সাথে হাইড্রোজেনও বিক্রিয়া করে, যেমন করে হ্যালোজেন মৌলগুলো অধাতুর সাথে বিক্রিয়া করতে পারছে, হাইড্রোজেনও তেমন করে অধাতুর সাথে বিক্রিয়া করে। তাহলে হাইড্রোজেন অধাতুর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে না, অধাতু বলতে আমরা কোনগুলো নিয়েছিলাম না, কার্বন আর নাইট্রোজেন। তাহলে কার্বন আর হাইড্রোজেনের সাথে একবার বিক্রিয়া দেখি, দেখো C2H2 যৌগ উৎপন্ন করে। আবার দেখো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া দেখো NH3 এই যৌগ গঠন করে। ক্লিয়ার আছে? তাহলে হ্যালোজেন মৌলগুলোর সাথে হাইড্রোজেনকে বসানোর তাও একটা আমরা সাদৃশ্য পেলাম। বিজ্ঞানীদের এগুলো সব প্রপার্টি দেখালেন যে কেন আমরা হ্যালোজেন মৌলের শ্রেণীতে আমি হাইড্রোজেনকে কেন বসাবো না, কিছু বিজ্ঞানী দেখালেন ক্ষার ধাতুর শ্রেণীতে কেন আমি হাইড্রোজেনকে বসাবো না। তো এগুলো ছিল কি সিমিলারিটি, কিন্তু কিছু কিছু তথ্য ছিল যেগুলো হাইড্রোজেনের থেকে আলাদা। তো তো আমি এখানে একটা দাগ টানছি, যে দাগটা কি না 7 নম্বর পয়েন্ট, ক্ষার ধাতুর 7 নম্বর পয়েন্ট কি না, ক্ষার ধাতুগুলি কঠিন প্রকৃতির, কিন্তু হাইড্রোজেন কি ছিল, হাইড্রোজেন ছিল গ্যাসীয় মৌল। তো হাইড্রোজেন কি ছিল না গ্যাসীয় মৌল, তাই না? তাহলে এই পয়েন্টটা হাইড্রোজেনের সাথে কি দেখবো না বৈসাদৃশ্য হয়ে দাঁড়িয়েছে। ক্লিয়ার হয়েছে? 8 নম্বর পয়েন্ট, যে ক্ষার ধাতুর আর কি পয়েন্ট ছিল, যে ক্ষার ধাতুগুলো তীব্র বিজারক। তাহলে 8 নম্বর আমরা কি পয়েন্ট দেখব, দেখো ক্ষার ধাতুগুলির পারমাণবিকতা হচ্ছে 1। ক্ষার ধাতুগুলোর পারমাণবিকতা 1, কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, হাইড্রোজেনের পারমাণবিকতা কত না 2। এবারে লক্ষ্য করো 9 নম্বর পয়েন্ট, যে ক্ষার ধাতুর যে অক্সাইড, ক্ষার ধাতুর অক্সাইড কেমন ছিল না ক্ষারীয় প্রকৃতির, যেখানটায় হাইড্রোজেনের অক্সাইড কেমন, যেটা হাইড্রোজেনের অক্সাইড আমরা কি দেখছিলাম, জল দেখছিলাম না, হাইড্রোজেনের অক্সাইড কি দেখছিলাম, স্থায়ী অক্সাইড জল। যে হাইড্রোজেনের অক্সাইড কেমন প্রকৃতির, অক্সাইড হলো প্রশম অক্সাইড। হাইড্রোজেনের অক্সাইড কেমন হয়ে থাকে, প্রশম অক্সাইড। তাহলে এই 3টা পয়েন্ট হাইড্রোজেনের পয়েন্টের সাথে পুরোপুরি মিল ছিল না। তাহলে ক্ষার ধাতুর সাথে হাইড্রোজেনের আমরা বৈসাদৃশ্য এই 3টা পয়েন্ট আমরা বেছে নিতে পারি, এটা একটা। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? তাহলে এইগুলো ছিল কি, এই উপরের যে 6টা পয়েন্ট আর নিচের যে 6টা পয়েন্ট, এগুলো ছিল মিল। ক্ষার ধাতুর এই 3টা পয়েন্ট, হাইড্রোজেনের এই 3টা পয়েন্ট, তাদের মধ্যে ডিফারেন্স বা বৈসাদৃশ্য চিহ্নিত করছে। তো তেমন করে হ্যালোজেন মৌলের সাথে হাইড্রোজেনের ক্ষেত্রেও আমরা মিলের যে অর্ডারগুলো আমরা দেখলাম, মিলের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম, যেগুলো মিল আছে সেগুলো লক্ষ্য করলাম। তো হ্যালোজেন মৌলের এমন কিছু বৈশিষ্ট্য বেরিয়ে এসছে যেটা হাইড্রোজেনের ক্ষেত্রে পুরোপুরি ডিফারেন্ট। তাহলে সেই পয়েন্টগুলো এবার একটু দেখে নেব। তো আমরা দেখবো, ফার্স্টে দেখবো কি, যে হ্যালোজেনের ক্ষেত্রে কোন পয়েন্ট,
তাহলে এবার আমরা দেখি চলো হ্যালোজেনের কিছু পয়েন্ট। দেখো এখানে আমি তেমন করে একটা দাগ টানলাম। দেখো হ্যালোজেন, হাইড্রোজেনটাকে একটু নিচে লিখে নিচ্ছি, হাইড্রোজেন মৌল। এখানটা আমি হাইড্রোজেন পুরোপুরি না লিখে আমি এইচ মৌল লিখছি, যাতে একটু বুঝতে একটু জায়গা ছোট হয়ে যায়। এইচ মৌল, হাইড্রোজেন মৌল। আচ্ছা, তো 6 নম্বর পয়েন্টে আমি লিখছি। দেখো দেখো হ্যালোজেন মৌল ছিল, হ্যালোজেন মৌলগুলো সর্ববহিস্থ কক্ষপথে 7টা করে ইলেকট্রন। তাহলে হ্যালোজেন মৌলগুলির সর্ববহিস্থ কক্ষপথে 7টি ইলেকট্রন বর্তমান। কিন্তু সে জায়গায় হাইড্রোজেনের ক্ষেত্রে লক্ষ্য করো, হাইড্রোজেনের সর্ববহিস্থ কক্ষপথে 1টি ইলেকট্রন বর্তমান। ক্লিয়ার? 7 নম্বর যে হ্যালোজেনের আর কি কি বৈশিষ্ট্য ছিল। দেখো হ্যালোজেন মৌলগুলো হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক। হ্যালোজেন মৌলগুলো হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক, যার ফলে হ্যালোজেন মৌলগুলো কি হয় না জারক পদার্থ। তো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি লিখেছিলাম, কি দেখব না হাইড্রোজেন হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌল। আর হাইড্রোজেন কি দেখেছিলাম না হাইড্রোজেন হচ্ছে বিজারক পদার্থ। হাইড্রোজেন কেমন পদার্থ? বিজারক পদার্থ। 9 নম্বর পয়েন্ট যদি আমি দেখতে চাই, 9 নম্বর পয়েন্ট যে হ্যালোজেন মৌলগুলোর অক্সাইড আম্লিক অক্সাইড। তাহলে হ্যালোজেন মৌলগুলোর অক্সাইড কেমন হয়ে থাকে না আম্লিক। হ্যালোজেন মৌলগুলোর অক্সাইড কেমন প্রকৃতির না আম্লিক প্রকৃতির। হ্যালোজেন মৌলগুলোর স্থায়ী অক্সাইড, স্থায়ী অক্সাইড কেমন? স্থায়ী অক্সাইডগুলি আম্লিক প্রকৃতির, আম্লিক। ক্লিয়ার হচ্ছে? কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি দেখব যে হাইড্রোজেনের স্থায়ী অক্সাইড হচ্ছে কি জল। হাইড্রোজেনের স্থায়ী অক্সাইড হচ্ছে কি জল। তাই জল হলো কি না জল হলো ইহা লিখে দিলাম ইহা প্রশম। জল হচ্ছে প্রশম অক্সাইড। তাহলে এই পয়েন্টগুলো হচ্ছে কি না এই পয়েন্টগুলো হচ্ছে হ্যালোজেন মৌলের সাথে ডিফারেন্স। কোন পয়েন্ট? 1টা 2টো 3টে 4টা। ক্লিয়ার হচ্ছে? তাহলে যদি কোশ্চেন যদি আসে যে হ্যালোজেন মৌলগুলোর সাথে হাইড্রোজেন মৌল, এখানে আমি যে হাইড্রোজেন মৌল লিখেছি, তো হ্যালোজেন মৌলগুলোর সাথে হাইড্রোজেন মৌলকে বসানোর মিল কোথায়? তো আমরা মিলগুলোকে পটপট করে বেছে নিই। আর অমিল যদি দেখতে হয় তো হ্যালোজেন মৌলের এমন কিছু বৈশিষ্ট্য যেটা হাইড্রোজেনের থেকে আলাদা, সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা কেটে দেব। যদি আমাকে বৈসাদৃশ্য জানতে বলে তখনই আমরা ওটাকে বাদ দিয়ে দেবো। আর বৈসাদৃশ্য বললে সাদৃশ্যগুলোকে বাদ দিয়ে দেবো। ক্ষার ধাতুর ক্ষেত্রে তেমন, যদি ক্ষার ধাতুর সাথে হাইড্রোজেন মৌলের সাদৃশ্য খোঁজে তো সাদৃশ্যগুলো খালি বলে দেবো, তখন এই বৈসাদৃশ্য পয়েন্টগুলোকে বাদ দিয়ে দেবো ক্ষার ধাতু। আর যদি বৈসাদৃশ্য খোঁজে যে ক্ষার ধাতুর সাথে হাইড্রোজেন মৌলের, তখন আমি ক্ষার ধাতুর বৈসাদৃশ্য আর হাইড্রোজেনের বৈসাদৃশ্যগুলো পুট করে দেবো। ক্লিয়ার? তো হাইড্রোজেনকে দ্বৈত মৌল বলার আজকের এই টপিক। তো হাইড্রোজেনকে দ্বৈত মৌল বলা হয় কেন? তার সপক্ষে 3টি করে যুক্তি ও বিপক্ষে 3টি যুক্তি দাও। আজকের টপিকস হলো এই। তো আজকের টপিকস আমাদের দেখে নাও, লেকচার 5। ক্লিয়ার হলো? বোঝা গেছে? তো আজকের মতো এতটুকুই থাকলো। আই হোপ তোমাদের এই টপিকসটা ভালো করে বোঝাতে পেরেছি। নেক্সট আমরা দেখব যে পর্যায় সারণীর তথ্য থেকে ইলেকট্রন বিন্যাস গঠনের মাধ্যমে কিভাবে কোন মৌল কোন পর্যায়ে কোন শ্রেণীতে অবস্থান করছে তার টুকিটাকি প্রশ্ন এবং কিছু উদাহরণ নিয়ে পর্যায় ও শ্রেণীকে ভালোভাবে চিহ্নিতকরণ করা। তো নেক্সট আসবে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, তারপরের লেকচার। তো এর পরের দিন আমরা
যে পর্যায় সারণী থেকে মৌলের অবস্থান চিহ্নিতকরণ এবং তার থেকে কিছু কোশ্চেন, সেটাকে আমরা কিন্তু দেখব। তো আই হোপ এতদূর পর্যন্ত তোমাদের পড়া ভালো লেগেছে। বেস্ট অফ লাক, গুড ইভিনিং।